আয়ো তোমারই মতো কোনো এক সময় মানুষ ছিল। এখন এই গভীরতাই এদের বাড়ি। এরা সবাই চাইলেও ফিরে নিজেদের বাড়ি যেতে পারবে না। তুমিও এখন আর কোনো মানুষ নও, বরং আমার গোলাম জলপরি। যত তাড়াতাড়ি এই সত্যিটাকে মেনে নেবে তোমার জন্য ততটাই ভালো হবে। আচ্ছা, তার মানে আমার আপি একদম সত্যি কথা বলছিল। এই নদী সত্যি সত্যি অভিশপ্ত। এই জন্যই এতগুলো মহিলা এত বছর ধরে এখান থেকে গায়েব হয়ে গেছে আর কখনো ফিরে আসেনি। কিন্তু রানী সাহেবা, আপনারা এতগুলো নির্দোষ মানুষকে কেন এভাবে জলপরি বানিয়ে বন্দি করে রাখেন? চুপ কর, বেশি মুখে মুখে তর্ক করিস না। কারণ এটা আমাদের রানী সাহেবার আদেশ, আর তিনি যা বলবেন সেটাই এই জলের ভেতর হয়। তোকে ওনার সব আদেশ কোনো প্রশ্ন না করেই মেনে চলতে হবে। এবার আর একটাও প্রশ্ন করবি না, না হলে রানীর রাগ বেড়ে যেতে পারে। তাই নিজের মুখ বন্ধ রাখ। এই কথা শুনে বেচারি আয়াত পুরোপুরি ভেঙে পড়ে। তার চোখ থেকে কান্নার জল বইতে শুরু করে, যা নদীর জলে মিশে যায়। সেই অচেনা ঠান্ডা আর জাদুই দুনিয়াতে নিজেকে বন্দি দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর শুধু নিজের আপিকে মনে করে ফুপিয়ে কাঁদতে থাকে। ওদিকে গ্রামে ধীরে ধীরে সূর্য ডুবতে শুরু করে, আর আকাশে সন্ধ্যার লাল আভা ছড়িয়ে পড়ে। দেবদারু কাঠের ওই খাঁ খাঁ করা বাড়িতে বড় বোন জোয়া অধৈর্য হয়ে তার ছোট বোন আয়াতের অপেক্ষা করছিল। সে বাড়ির উঠোনে অস্থিরভাবে পায়চারি করতে করতে নিজেকেই বলতে থাকে, আরে এত দেরি হয়ে গেল আর অন্ধকার নামতে শুরু করেছে। আয়াত এখনো কেন ফিরল না? জল আনতে কি এত দেরি লাগে নাকি? আমার তো ভয়ে খারাপ অবস্থা। ও কোনো বিপদে পড়েনি তো? না, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমাকে নিজেই ওকে খুঁজতে যেতে হবে। এই কথা বলে জোয়া এক মুহূর্ত নষ্ট না করে বাড়ি থেকে ঘাটের দিকে ছুটে যায়। ঘাটে পৌঁছে জোয়া দেখে যে সেখানে একদম পিন পতন নীরবতা, আর আয়াত সেখানে নেই। তখনই তার নজর ঘাটের পাশে বসে থাকা গ্রামের এক বৃদ্ধা খালার ওপর পড়ে। জোয়া দৌড়ে খালার কাছে যায়। আরে খালা, তুমি কি আমার ছোট বোন আয়াতকে দেখেছ? ও সকালেই জল নিতে ঘাটে এসেছিল, কিন্তু এখন তো সন্ধ্যা গড়িয়ে গেছে আর ও এখনো ফেরেনি। আমার তো ভয়ে প্রাণ শুকিয়ে যাচ্ছে। খালা, কিছু তো বলো। ওহ, এখনো আয়াত বাড়ি পৌঁছায়নি। আমি ওকে সকালে ঘাটে দেখেছিলাম। এখানে ভিড় ছিল, তাই ও ঘাটের বদলে ওই অলুক্ষুনে আর অভিশপ্ত নদীর রাস্তার দিকে যাচ্ছিল। আমি ভাবলাম ডাক দিই, কিন্তু ও অনেকটা দূরে চলে গিয়েছিল। আমার মনে হলো ও তো বুদ্ধিমতী, ওখানে যাবে না, তাই আমি আর বেশি খেয়াল করিনি। মা, তুমিও ওদিকে যেও না, কে জানে কি বিপদ হয়ে যায়। কি বললে? আয়াত ওই অভিশপ্ত নদীর দিকে গিয়েছিল? হায় খোদা, আমার মেয়েটা ওখানে কেন গেল? খালা, আমি যদি ওকে খুঁজতে না যাই তাহলে কে যাবে? আমার তো পুরো দুনিয়াই ও। আমাকে সাহস করে ওখানে যেতেই হবে। আমি যাচ্ছি খালা। আমি যদি না ফিরি তাহলে গ্রামের লোকদের জানিয়ে দিও। এই কথা বলে জোয়া খালার সাবধান বাণী কানে না তুলে ওই ভয়ানক নদীর দিকে ছুটে যায়। রাতের অন্ধকার ওই নদীর পাড়কে আরও বেশি ভয়ানক করে তুলেছিল। জোয়া নদীর পাড়ে ছুটে ছুটে নিজের বোনের নাম ধরে ডাকতে শুরু করে। জোয়া ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। তখনই নদীর গভীর জলের ভেতর থেকে আয়াত, যে এখন একজন জলপরী হয়ে গিয়েছিল, জলের ভেতর থেকে কাঁদতে কাঁদতে বলে, আপি, আমি এখানে এই জলের গভীরে বন্দি আছি। দয়া করে জলের ভেতর ভালো করে দেখো, আমি তোমাকে ঠিক দেখতে পাবো। হায় খোদা, আমি এই জল থেকে বাইরে আসতে পারছি না কেন? আমাকে আমার আপির কাছে যেতে হবে। আয়াত জলের ভেতর থেকে নিজেকে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু জল সাম্রাজ্যের জাদুকরি কবচের কারণে বাইরে আসতে পারে না। তখনই ওই দুষ্টু জলপরী তার কাছে এসে বলে, লক্ষবার চেষ্টা করে নাও, কিন্তু তুমি 3 দিন পর্যন্ত এই জল থেকে বাইরে বেরোতে পারবে না। জলরাজ্যের এই জাদুকরি কবচ তোমার মতো নতুন জলপরীকে বাইরে যেতে দেবে না। তোমার এই ছটফট করা একদম বেকার। নতুন জলপরী 3 দিন পর্যন্ত নিজের সীমানা পার করতে পারে না। এটা রানী সাহেবার কঠোর নিয়ম। এটা শুনে আয়াত হতাশ হয়ে কাঁদতে শুরু করে। ওদিকে পাড়ে বসে থাকা জোয়া তার বোনের অস্তিত্ব অনুভব করতে পারে, আর সে মনে মনে বলে,
আমার এমন কেন মনে হচ্ছে যে আমার বোন এখানেই আশেপাশে কোথাও আছে। আমাদের রক্তের সম্পর্ক, নিশ্চয়ই এই অভিশপ্ত নদী আমার বোনকে গিলে খেয়েছে। কিন্তু আমি হার মানব না। এখন এই বিপদের সমাধান শুধুমাত্র জঙ্গলের ফকির বাবাই দিতে পারবেন। জোয়া সাথে সাথে জঙ্গলের দিকে রওনা দেয়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে ফকির বাবাকে গভীর ধ্যানে বসে থাকতে দেখে। জোয়া তাড়াতাড়ি তার কাছে যায়। ফকির বাবাজি, আমাকে সাহায্য করুন। আমার ছোট বোন আয়াত সকালে ওই অভিশপ্ত নদীর দিকে গিয়েছিল আর এখনো ফিরে আসেনি। আমার ভয় হচ্ছে যে ওই অলুক্ষণে নদী আমার বোনকে গিলে খেয়েছে। এবার আপনিই আপনার শক্তি দিয়ে খুঁজে বের করুন যে আমার বোন কোথায়। মা, তুমি ঠিকই ধরেছ। ওই অভিশপ্ত নদী তোমার বোনকে খেয়ে নিয়েছে। এবার তোমাকে খুব তাড়াতাড়ি তোমার বোনকে ওই মায়াবী জাল থেকে ছাড়াতে হবে, না হলে 3 দিন কেটে গেলে সে চিরকালের জন্য জলপরী হয়ে থেকে যাবে। হায় খোদা, এ কেমন সর্বনাশ হয়ে গেল। বাবা, এবার আপনিই কোনো উপায় বলে দিন। আমি আমার বোনকে ওই অভিশপ্ত নদী থেকে ছাড়াতে চাই। আপনি শুধু পথ দেখান। আমি আমার বোনের জন্য সবকিছু করতে রাজি আছি। জলপরী তোমার বোনের সাথেও ছলনা করে তাকে জলপরী বানিয়ে দিয়েছে। তুমি যদি 3 দিনের মধ্যে তাকে না ছাড়াও, তাহলে সে তার সব মানুষের স্মৃতি হারিয়ে ফেলবে। এর একটাই উপায় আছে। এই নাও, এটা জাদুকরি জল। এর 1 ফোঁটা কোনো জলপরীর গায়ে ছেটালে তার আসল মুক্ত তোমার কাছে চলে আসবে। 2 ফোঁটা ছেটালে তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসবে। আর 3 ফোঁটা ছেটাতেই জলপরী আবার মানুষ হয়ে যাবে। কিন্তু মনে রেখো, এই জাদুকরি জলের ফোঁটা যেন মাটিতে না পড়ে, না হলে কোনো লাভ হবে না। এবার তাড়াতাড়ি যাও আর নিজের বোনকে বাঁচাও। অনেক অনেক ধন্যবাদ বাবাজি, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি এখনই যাচ্ছি আর আমার বোনের পাশাপাশি নদীতে হারিয়ে যাওয়া বাকি মহিলাদেরও ছাড়িয়ে আনছি। এই কথা বলে জোয়া তার চোখে একটা নতুন আশা নিয়ে ওই অভিশপ্ত নদীর দিকে আবার ফিরে চলে। পরদিন সকাল হতেই জোয়া ফকির বাবার দেওয়া শেষেই জাদুকরি জল নিয়ে ওই অভিশপ্ত নদীর পাড়ে পৌঁছে যায়। সে জানতো যে জলপরীকে ডাকার জন্য তাকে কোনো নাটক করতে হবে। সে নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। হে খোদা, যখন আমার প্রাণের প্রিয় বনি এই দুনিয়ায় নেই, তখন আমার একলা বেঁচে থেকে আর কি লাভ। ওরে অভিশপ্ত নদী, তুই আমার বোনকে কেড়ে নিয়েছিস, এখন আমাকেও তুই গিলে খা। এখন আমি এই খা করা বাড়িতে বেঁচে থেকে কি করব? আমাকেও তোর ভেতরে টেনে নে আর চিরকালের জন্য জলপরী বানিয়ে দে। জোয়া অনেকক্ষণ ধরে পাড়ে বসে